সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এখন পর্যন্ত 4 জেলা থেকে আটক অন্তত 48 জন। ককটেল ফাটিয়ে কুমিল্লার 14 গ্রামে সোনার দোকানে ডাকাতি, একজনকে ধরেছে সাধারণ মানুষ। এ মাসেই যমুনা রেল সেতুতে দৌড়াবে ট্রেন, দুর্ভোগ কমবে উত্তর জনপদের কোটি কোটি মানুষের। 7.6 মাত্রায় কেঁপে উঠেছে ক্যারিবিয়ান মহাসাগর, উচ্চ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি। স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে কোনো মতে হার এড়ালো রিয়াল মাদ্রিদ, লস ব্ল্যাঙ্কোসের একে একে ড্র। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি কানিজ লাবণী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত 48 জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে গাজীপুরের 5 উপজেলায় 40 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ, যার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। শনিবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয়। ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। মোটরসাইকেল সহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। রাত 9টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাব। সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে 6 জন গ্রেফতার হয়েছে। এছাড়া শেরপুরের ঝিনাইগাতি থেকে পুলিশের নিয়মিত অভিযানে আটক হয়েছে আরও 2 জন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, গাজীপুরে 5টি থানায় 40 জন আটকের কথা আগে জানিয়েছিলেন আপনি। এদের পরিচয় সম্পর্কে পুলিশ কি বলছে, বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, গাজীপুরের যে 40 জন গ্রেপ্তারের কথা বলা হয়েছে, সেই 40 জনের সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। যেমন উপজেলা পর্যায়ের নেতা রয়েছেন, শ্রীপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতা রয়েছেন, শুধু আওয়ামী লীগ নয়, যুবলীগ, ছাত্রলীগও রয়েছেন এই 40 জনের মধ্যে। পুলিশ সুপার যেটা জানিয়েছেন, তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন রকমের অপতৎপরতায় লিপ্ত ছিল এবং তারা রাষ্ট্রের ক্ষতি করার মতো ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যে সকল কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তার যাদের করা হয়েছে তাদেরকে আদালতে তোলা হবে, অনেকের রিমান্ড প্রার্থনাও করা হবে। আর 40 জনের বাইরেও আরও 6 জন গ্রেপ্তার হয়েছে, যারা কিনা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এটা হলো গাজীপুর জেলা পুলিশের চিত্র এবং গাজীপুর জেলার 5টি থানার চিত্র। এছাড়াও গাজীপুর মহানগর এলাকা, যেখানে কিনা আকম মোজাম্মেল হকের বাড়ি, সেখানেও রাতে অভিযান হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে শুধু নয়, এছাড়াও যৌথ বাহিনী ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল। অর্থাৎ এই যে অপারেশন ডেভিল হান্ট এর অভিযান রাতভর হয়েছে, সেই অভিযানে আমরা দেখেছি যে সড়ক মহাসড়কের বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছে, যানবাহনের তল্লাশি হয়েছে, লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ নানা রকম যানবাহনই এই তল্লাশির আওতায় ছিল। এই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এমনকি আকম মোজাম্মেল হকের বাড়ির আশেপাশেও অভিযান চালানো হয়েছে। সেখানে সেই এলাকাটা পুরুষ শূন্য হয়ে আছে, আমরা যেটা জানতে পেরেছি। এই জন্য সেখান থেকে খুব বেশি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মহানগর জুড়ে মোট 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই যে অভিযান, এই অভিযান অব্যাহত থাকবে। আজকে সকালে আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে সেনাবাহিনীর টহল আছে। পুরো এলাকা এখন শান্ত। গতকাল যে অশান্ত পরিস্থিতি ছিল, উত্তপ্ত ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ গতকাল দিনভর সভা সমাবেশ করেছে, অবস্থান কর্মসূচি করেছে, তারা বিক্ষোভ করেছে, তাদের দাবি দেওয়া তারা তুলেছে। দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ গত রাতের মধ্যেই তারা তাদের যে উপর হামলা হয়েছিল আকক মোজাম্মেল হকের বাড়িতে, সে হামলাকারীদের গ্রেপ্তার তারা চেয়েছে। আর ওই হামলায় যে 18 জন গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে থেকে 6 জনকে ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছিল। আর গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত 2 জন ভর্তি রয়েছেন। আর গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মোবাশ্বের হোসেনকে গুলি করা হয়েছিল। আর মোবাশ্বের হোসেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্যদের দাবি যে মোবাশ্বের হোসেনকে আওয়ামী দোসররাই গুলি করেছে হত্যার উদ্দেশ্যে। আর মোবাশ্বের হোসেনকে গুলি করার পর প্রথমে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে অপারেশন করে গুলি বের করার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অপরাধী যারা আছেন, যারা এই যে গুলি করেছে বা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং যারা যারা নানা ধরনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে, চলবে এখনো যতক্ষণ পর্যন্ত না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকারিভাবে অভিযান বন্ধের কথা না বলা হয়, ততক্ষণ পর্যন্তই এই অভিযান চলবে। আর বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত লোকজন যদি গ্রেপ্তার না হয়, অর্থাৎ যারা হামলা করেছেন সেদিন মাইকিং করে আকুম মোজাম্মেল হকের বাড়িতে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালিয়ে নির্মমভাবে প্রহার করে আহত করেছেন, কুপিয়ে আহত করেছেন, তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। যতক্ষণ যদি গ্রেপ্তার করা। ইকবাল, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। এদিকে ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে গুলি করে হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, ঢাকা জেলা উত্তরের উপশিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদকে বাইপাইলের বুড়ির বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র জনতা আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় রাজুকে একাধিক ভিডিও ফুটেজ ও ছবিতে হেলমেট পরিহিত দেশীয় অস্ত্র সহ আক্রমণরত দেখা গেছে। তার হাতে পিস্তল ছিল, সে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে এবং কিছু কিছু বক্তব্য রয়েছে যে আমরা এখানে মরতে আসিনি, আমরা এখানে ছাত্রদেরকে মারতে এসেছি, এরকম বক্তব্যের ভেতরেও তাকে দেখা গেছে। সুতরাং এরকম সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে, এগুলো আমরা মার্ক করছি, আস্তে আস্তে আমরা সবাইকে গ্রেপ্তার করব। এদিকে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে 6 জন গ্রেফতার হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, যৌথ বাহিনীর অভিযানে নোয়াখালী থেকে এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে আর তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, অপারেশন বা অভিযান যেটা বলেন, ডেভিল হান্টের যে গতকাল অভিযান চলেছিল সেই নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়াতে সন্ধ্যার পরেই অভিযানের নামে মূলত কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনী। তো তারা প্রথমে 4 জনকে আটক করেছিল। সেই 4 জনের মধ্যে রয়েছে হাতিয়ার যে চর ইস্যু ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, তিনি স্থানীয় আবার ওই ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। আলাউদ্দিন আজাদকে তা উসখালীর পৌরসভার একটি ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে আরো 3 জনকে আটক করা হয়েছিল। ওই 3 জন হলো রাকসান এবং পলাশ এবং জাহেদ। মোট প্রথম 4 জনকে আটক করে এবং পরবর্তীতে গভীর রাতে আরো 2 জনকে আটক করা হয়েছিল এবং তারা দুজন হচ্ছে বিটু এবং নিচুম দ্বীপ থেকে আজমল, এবং তাদের কাছে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে। আমাকে হাতিয়া থানার ওসি আজমল হুদা তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী বুলডোজার কর্মসূচি ছিল, সেটা নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ হাতিয়ালার যে সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়িতেও কিন্তু তারা সেই কর্মসূচি যখন করতে গিয়েছিল, তখন অভিযোগ রয়েছে যে বাড়ির ভিতর
থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর গুলি করা হয়েছিল। এমন অভিযোগে বিক্ষুব্ধ ছাত্র জনতা সংঘবদ্ধ হয়ে হাজার হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বা সাধারণ জনতা তারা মোহাম্মদ আলীর সাবেক এমপি যে ওসখালী তার বাড়ি রয়েছে সে বাড়িতে তারা হামলা করে এবং পরপর তার দুটি বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং এছাড়া তার বেশ কিছু নৌযান, স্পিড বোট এবং ট্রলারও আগুন দেওয়া হয়। মূলত এই সহিংস ঘটনার পরে অভিযানে নামে গতকাল রাতে পুলিশ এবং এই পর্যন্ত যে তথ্য রয়েছে 6 জনকে আটক করা হয়েছে। যেহেতু তারা সকলেই পতিত সরকারের আওয়ামী লীগের শেখ হাসিনার দোসর ছিলেন এবং তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিগত সময় তারা এই বিচ্ছিন্ন উপজেলার মানুষকে জিম্মি করে নানা ধরনের অনিয়ম অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে থানা অভিযোগ রয়েছে। তবে যেহেতু তাদেরকে নৌবাহিনী এবং কোস্ট গার্ড এবং পুলিশ আটক করেছে এবং তারা হাতিয়া থানা পুলিশ হেফাজতে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাকে হাতিয়া থানার ওসি আজমল হুদা জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে হয়তো দুপুর নাগাদ তাদেরকে হাতিয়ার আদালতে প্রেরণ করা হবে, সেখান থেকে হয়তো তাদেরকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হবে। তবে এই অভিযানে নোয়াখালীতে আর কোথাও আটক হয়েছে কিনা সে তথ্য মিজান, আপনি সেখানে থেকে তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা অবশ্যই পরবর্তী সংবাদে আপনার সাথে যুক্ত হয়ে যৌথ বাহিনীর যে অপারেশন চলছে ডেভিল হান্ট এই বিষয়ে দর্শকদের জানানোর চেষ্টা করব। শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 জন ও ওলামা লীগের জেলা সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঝিনাইগাতি উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতার হওয়া 2 নেতার মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক রুবেল ও ঝিনাইগাতি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে একই দিন জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে শেরপুর শহরের বাগরাকসা বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা ছিল। কুমিল্লার 14 গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে কর্মচারীদের জিম্মি করে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। শনিবার রাতে উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচ তলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জনতা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, মার্কেটের দোতলায় মসজিদে এশার নামাজ চলার সময় ছিল। 5 থেকে 7 জনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। তারপর সবাইকে জিম্মি করে 35 ভরি স্বর্ণালংকার লুট করে পালায় তারা। প্রীতি জুয়েলার্সের প্রোপাইটার রবীন্দ্র দত্ত জানান, এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাসও উদ্ধার করেছে পুলিশ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ট্রেন চলাচল শুরু করবে নতুন নির্মিত যমুনা রেল সেতু দিয়ে। এর মধ্যে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালিয়েছে রেলওয়ে। আর এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে 18 মার্চে। সেদিন যমুনা পাড়ের অনুষ্ঠানে যোগ দেবে জায়গা প্রধান ও রেলপথ উপদেষ্টা। এই সেতুটি চালু হলে উত্তরের কোটি মানুষের ভোগান্তি কমে যাবে বলে মনে করছে বাংলাদেশ রেলওয়ে। মোহন ইসলামের প্রতিবেদন। যমুনা বহুমুখী সেতুর পাশেই রেল লাইন। 2008 সালে এই লাইনে ফাটল দেখা দেওয়ার পর থেকে ধীরগতিতে সেতু পার হতে হতো সব ট্রেন। সে সময় অন্য প্রান্তের থাকা ট্রেনকে অপেক্ষায় থাকতে হতো অনেকটা সময়। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগে যাত্রীদের পোহাতে হতো দীর্ঘ ভোগান্তি। এর ধীরগতি থেকে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল সেবাকে গতিশীল করতে যমুনার উপর করা হয়েছে নতুন রেল সেতু। 2021 সালের মার্চ মাস থেকে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের শুরুতেই শেষ হয়। ইতিমধ্যে যমুনার নতুন রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন। রেলপথ মন্ত্রণালয় বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে বাণিজ্যিকভাবে সেতু দিয়ে ট্রেন চলবে। তখন উত্তরবঙ্গের সাথে ঢাকার রেলপথ যোগাযোগে সময় লাগবে আগের চেয়ে কম। 4.8 কিলোমিটারের সেতুতে 120 কিলোমিটার বেগে চলতে পারবে ট্রেন। যমুনা বহুমুখী সেতু রয়েছে, সেই সেতু দিয়ে এক পাশে রেল লাইন ছিল, যেখানে পুরো মাত্র 4.8 কিলোমিটার পথ যেতে 20 মিনিটের বেশি সময় লাগতো, কারণ সেখানে তো রেল লাইন পরে সংযোজন করা হয়েছিল। সেই ব্রিজটি তো রেল লাইনের জন্য বানানো হয়নি।
এই সমস্যাটা দূর করবার জন্যই মূলত এই নতুন যে প্রজেক্টটি নেওয়া হয়েছিল এটা শেষ হয়ে এসছে। এটি উদ্বোধন আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। আর মার্চের 18 তারিখ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শেষ ঘোষণা করা হবে। জাইকার প্রেসিডেন্ট মার্চ মাসে 16 থেকে 19 মার্চ বাংলাদেশে সফর করবেন এবং তারা ইচ্ছা প্রকাশ করেছেন সেখানে 18ই মার্চে একটি প্রজেক্ট সমাপ্ত হওয়ার পরে একটা বিফিটিং একটা ক্লোজার কমপ্লিশন হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা একই সাথে আমাদেরকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন যে আমাদের এখান থেকে বিশেষ ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত থাকবে। পুরোদমে এই সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে উত্তরের কয়েক কোটি মানুষ এর সুবিধা পাবে। আমরা মাননীয় উপদেষ্টার সাথে মোহন ইসলাম, 71, ঢাকা। সুনামগঞ্জের তাহিরপুরে পাতলাই নদীতে নাব্যতা সংকটে তৈরি হচ্ছে নৌজট। আটকা পড়েছে শত শত পাথর কয়লা বোঝাই নৌকা বাল্কহেড। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পেরে কোটি টাকার লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। প্রায় 1 দশকের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন ব্যবসায়ী শ্রমিকরা। বিআইডব্লিউটিএ ও পাউবো জানিয়েছে খনন চলছে, স্থায়ী খনন প্রকল্প প্রক্রিয়ায় রয়েছে। শহীদ নূর আহমেদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। 1 দশক ধরেই এই সমস্যা চলছে, এবারও একই সমস্যা। গেল 2 সপ্তাহ ধরে সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীর সুলেমানপুর অংশে কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে নৌজট। আটকে আছে শত শত কয়লা ও চুনাপাথর বোঝাই নৌকা ও বাল্কহেড। বর্ষায় স্বাভাবিক থাকলেও শীতকালে একদিকে যেমন নদীর পানি কমে যায়, অন্যদিকে প্রতিবেশী পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয় নদীর তলদেশ, তৈরি হয় নাব্য সংকট। এতে নৌজটের কারণে দিনের পর দিন আটকে থেকে লোকসানের মুখে পড়েন নৌ শ্রমিক ও ব্যবসায়ীরা। প্রতিদিনের মাল প্রতিদিন আমরা ক্যারিং করতে পারতেছি না, নদীর নাব্যতার কারণে পানি শুকিয়ে যায়, ক্যারিংওয়ালারা কষ্ট হয়। এই যানজটের কারণে পানিও কম, এখন ভাড়া হয়েছে 1100, মানে ডাবল ভাড়া পড়ে আর কি। নদীটা কুদলে মনে হয় যে আপনার মাল ওই দিকে পড়ে না। বছর দেখিয়া কোটি কোটি টাকা রাজস্ব দিছে, কিন্তু আমাদের এলাকায় কোনো উন্নয়ন নাই, খনন নাই। এখানের মানুষ নিরাপত্তাভাবে ক্যারিংও করতে পারতেছে না এবং বড় নৌকাও এখানে যাইতে পারছে না। এতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরিয়া ভোগান্তিতে আছে। বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী জানান, নৌ চলাচল স্বাভাবিক করতে নদীতে ভেকুর মাধ্যমে খনন কাজ চলছে। অন্যদিকে পাটলাই নদীর নাব্য সংকট দূর করতে স্থায়ীভাবে খননের একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আমাদের একটা এক্সকাভেটর আছে, ওটা দিয়ে আমি যতটা পারি যানজট ছাড়া দিচ্ছি। আর আমাদের কাজ চলতেছে আপনার ওই বিকল্প চ্যানেল আর একটা হচ্ছে টেকের ঘাট, ওইখানে কার্গো মালিক সমিতি আছে, তাদের জাহাজগুলো আর একটু উপরে নেওয়ার জন্য ওইখানে কাজ চলমান আছে। ওইটা ইনশাল্লাহ এবার হইলেই শেষ হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় আমরা প্রায় 19টি নদী খনন করব। নাব্যতা বৃদ্ধির জন্য বিআইডব্লিউটি কাজ করে থাকে। তারা ইতিমধ্যে কিছু কিছু স্থানে নাব্যতা বৃদ্ধির জন্য কাজ শুরু করে দিয়েছে। তো এই বিষয়টা আসলে বর্তমান যে পরিস্থিতি, নাব্যতা ফিরিয়ে আনার জন্য বিআইডব্লিউটি কাজ করলে হয়তো এটা ভালো ফল পাবে। তাহিরপুর উপজেলার বড়ছড়া, বাগলি, ছাড়াগাঁও শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা চুনাপাথর, কয়লা উপজেলার পাটলাই নদী দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে নিয়ে যান ব্যবসায়ীরা। শুষ্ক মৌসুমে পাটলাই নদীতে নৌজট সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা। হাসান আহমেদ, 71। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় স্থগিত রয়েছে সিলেটের সীমান্ত নদী সুরমার ভাঙন ঠেকাতে নেয়া ফ্রি আপ প্রকল্পের কাজ। এতে বর্ষার আগে কাজ শেষ না হলে আবারও বন্যায় তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন জকিগঞ্জের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। 30 জুনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। দর্শক আরও জানাচ্ছেন হোসেন আহমেদ সুজাদ, ছবি তুলেছেন তারেক আহমদ। 2022 সালে বন্যার পর সুরমা নদীর ভাঙন ঠেকাতে ফ্রি আপ নামে প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু অভিযোগ রয়েছে এই প্রকল্পের আওতায় সীমান্ত এলাকার বাঁধ মেরামতে বাধা দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক সীমারেখার বাইরের জায়গাতে কাজ করতে দেয়া হচ্ছে না। এলাকার লোকজন বলছেন এরই মধ্যে অনেক এলাকায় উঁচু বাঁধ কেটে সমান করা হয়েছে। বর্ষার আগে কাজ শেষ না হলে বাড়বে বন্যা ঝুঁকি। বেড়িবাঁধের কাজ চলতেছিল, এই যদি এই কাজ বন্ধ হয় আমাদের গোটা
জকিগঞ্জ ধ্বংস হয়ে যাবে, আমাদের মানচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। যদি খাম বন্ধ হতে আমরা এমন অবস্থায় আছি যে আমরা আর কোনো রাস্তা নাই, আমরা অসহায় মানুষ। বেড়িবাদ্রেই আমরা রাস্তা হিসাবে ব্যবহার করিয়া চলাফেরা করতেছি। স্কুল কলেজ মাদ্রাসা এখানে ওই আমাদের হাফিজ মজুমদার স্কুল থেকে অন্তত 5 কিলো দূর এখানে। ঠিকাদাররা জানান বিএসএফ এর বাধার কারণে কমে গেছে কাজের গতি। এই অবস্থা চললে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে না। সে বলছে যে না, কাজ করা যাবে না, এটা উপরের নির্দেশ, আপনারা কাজ সম্পূর্ণ স্টপ করে রাখেন। এই আমরা এখন বর্তমানে স্টপ করে রাখছি। 150 গজের ভিতরে আমরা কাজ করি না, 150 গজের বাহিরে কাজ করি। সে আমাকে বলছে না, এখন টোটাল কাজ করতে পারবেন না, আমরা যখন বলবো তখন কাজ করবেন, এর আগে কোনো কাজ করবেন না। পানি উন্নয়ন বোর্ড বলছে এই প্রকল্পে সুরমা নদীর 80 কিলোমিটারের মধ্যে 25 কিলোমিটার জায়গায় আছে ভারতীয় সীমান্ত রেখা। বৃষ্টি না হলে জুনের মধ্যে কাজ শেষ হবে। এই সপ্তাহে একটা মিটিং হয়েছে বিজিবির সাথে। আমরা আশা করছি খুব দ্রুত এই সমস্যাগুলো উত্তরণ করে যেসব জায়গায় আমাদের প্রবলেম রয়েছে আমাদের বাঁধের কাজ করতে, এইগুলো এই বন্যার আগে আমরা শেষ করতে পারবো। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জকিগঞ্জের কসকনকপুর, বারোটাখুরি, সুলতানপুর সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম। সড়ক থেকে জমিগড় সব তলিয়ে যাচ্ছে সুরমা নদীতে। এবছরই সিলেটের সুরমার পাড়ের বেড়িবাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে ভারতীয় বিএসএফের জটিলতায় এই কাজ কবে শেষ হবে তা বলা যাচ্ছে না। দ্রুততার সাথে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টির সুরাহা না করা হলে আগামী বর্ষায় হাবুডুবু খাবে সিলেটের জকিগঞ্জ উপজেলার 9টি ইউনিয়নের মানুষ। হুসাইন আহমেদ সুজাত, 71, জকিগঞ্জ, সিলেট। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ফাতিমা। গেল বছরের 24 মে দেশের বড় পর্দায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। ধ্রুব হাসানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি এর আগে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে জিতে নিয়েছিল পুরস্কার। এছাড়াও ফাতিমা চরিত্রে অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমর্গ অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। সিনেমার পরিচালক জানিয়েছেন, গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রেক্ষাপটে ফাতিমার মুক্তি পিছিয়ে যায়। অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আগামী 20 ফেব্রুয়ারি থেকে সিনেমাটি দেখতে পারবে সাধারণ দর্শক। ভালোবাসা দিবসে তারা হয়ে পর্দায় আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর জলে জলে তারা সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। জলে জলে তারা সিনেমায় তারা চরিত্রটি মূলত সার্কাস কন্যা, যেখানে মিথিলাকে সার্কাসের বিভিন্ন অনুশীলন করতে হয়েছে। সিনেমার দৃশ্য ধারণ হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকায়ও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে মিথিলার বিপরীতে রয়েছেন FS নাইম, তার চরিত্রের নাম হোসেন মাঝি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির তোকেই ভালোবাসি শিরোনামের গান। প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা নীলচক্র। উৎসবের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে অফিসিয়াল নির্বাচিত হয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক মিঠু খান। গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয়। এছাড়াও নির্মাতাদের কাজের গতি বাড়াতেও আয়োজিত হয়ে থাকে এই উৎসব। পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতাদের চলচ্চিত্র এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। আগামী 14 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 8মবারের মতো বসছে গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল 2025। উৎসব চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত।